আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। (2024) সাল থেকে পরবর্তী 8 বছরের বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে আইসিসি। 2031 সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। ট্যাক্স বাড়াচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, আওতায় আসছে আরও 20,500 হোল্ডিং। 100 কোটি টাকা বেশি ট্যাক্স আদায়ের টার্গেট। সাবেক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যুবকের দণ্ড। সিলেটে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান, টিকাকেন্দ্র সিলেট সরকারি মহিলা কলেজ। ঢাকা বিভাগে করোনায় 2 জনের প্রাণহানি, দেশের অন্য সব বিভাগ ছিল মৃত্যুহীন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সাল থেকে পরবর্তী 8 বছরের জন্য বিশ্বকাপ সহ বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি, যাতে দেখা গেছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের মর্যাদা পেয়েছে ভারত এবং বাংলাদেশ। 2011 সালের পর 20 বছর বিরতি দিয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। 2011 সালে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। 2031 সালের বিশ্বকাপের আয়োজক হচ্ছে দুটি দেশ, বাংলাদেশ এবং ভারত। 2024 থেকে 2031 এই 8 বছরের জন্য আইসিসি বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করে। এই 8 বছরে অনুষ্ঠিত হবে 8টি টুর্নামেন্ট। তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হয়েছে। 2017 সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়নি। 2014 সালে এককভাবে আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, যৌথভাবে কোনো বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। এককভাবে হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে বিসিবি। শেষ পর্যন্ত 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশকে বাছাই করে নিল আইসিসি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। 2023 সাল পর্যন্ত আগে থেকেই সূচি নির্ধারণ করা ছিল আইসিসির। সূচি অনুসারে 2022 সালেও অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া। এরপর 2023 সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ, আয়োজক ভারত। তবে আইসিসি ঘোষিত এই 8 বছরের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় হবে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের সবচেয়ে বড় খাত হোল্ডিং ট্যাক্স। নিজস্ব আয় দিয়ে সিটি কর্পোরেশনের আভ্যন্তরীণ অনেক ব্যয় নির্বাহ করতে হয়, কিন্তু নগরবাসী নিয়মিত ট্যাক্স আদায় না করায় অনেক সময় নগর ভবনের কাজে স্থবিরতা নেমে আসে। এবার আয় বাড়াতে হোল্ডিংয়ের সংখ্যা ও ট্যাক্স উভয়ই বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জরিপ কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। নতুন জরিপ অনুযায়ী ট্যাক্সের আওতায় আসছে আরও প্রায় 20,500 হোল্ডিং। নতুন হোল্ডিং আর বর্ধিত ট্যাক্স মিলিয়ে সিটি কর্পোরেশনের আয় বাড়বে প্রায় 100 কোটি টাকা। তবে হঠাৎ করে এত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নগরবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, করোনা মহামারীতে মানুষের আয় কমেছে। এই আর্থিক সংকটকালে ট্যাক্সের বোঝা বাড়লে মানুষ বিপাকে পড়বে। সিসিকে রাজস্ব শাখা সূত্র জানিয়েছে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন রুলস 1986 অনুযায়ী প্রতি 5 বছর পর পর সিটি কর্পোরেশনের আওতাধীন বাণিজ্যিক ও অবাণিজ্যিক ভবন, ব্যক্তি মালিকানাধীন বাসাবাড়ি জরিপ করতে হবে। বর্তমানে 2006 থেকে 2007 অর্থ বছরের জরিপ অনুযায়ী আদায় করা হচ্ছে হোল্ডিং ট্যাক্স। সাম্প্রতিক বছরগুলোতে সিলেট সিটি কর্পোরেশনের আভ্যন্তরীণ ও উন্নয়ন ব্যয় ক্রমাগত বাড়ায় 2018 সালে ফের জরিপ কার্যক্রম শুরু হয়। সিসিক সূত্র জানায়, 2006-07 অর্থ বছরের জরিপ অনুযায়ী নগরীতে বাসাবাড়ির সংখ্যা ছিল 54,800টি। এসব বাসাবাড়ি ছিল ট্যাক্সের আওতায়। আর 2018 সালের নতুন জরিপ অনুসারে সিটি এলাকায় বাসাবাড়ির সংখ্যা দাঁড়িয়েছে 75,430টি। অর্থাৎ ট্যাক্স আদায়ের বাইরে রয়েছে 20,630টি হোল্ডিং। সিটি কর্পোরেশন এবার এই হোল্ডিংগুলোকে ট্যাক্সের আওতায় এনেছে। একই সাথে বাড়ানো হয়েছে ট্যাক্সের হারও। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2011 সালের প্রজ্ঞাপন অনুসারে আদর্শ কর তফসিলে গৃহকর 7%, কনজারভেন্সি 7%, আলো ও পানি কর 3% এবং স্বাস্থ্যকর 8% হারে মোট 28% কর দেওয়ার কথা।
তবে সিলেট সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর বাদ দিয়ে 20% কর আরোপ করে, কিন্তু সে অনুযায়ীও আদায় হচ্ছে না হোল্ডিং ট্যাক্স। রিভিউ, মানবিক আবেদন, সুপারিশ এসব বিবেচনায় অর্ধেকের বেশি ছাড় দিয়ে সিটি কর্পোরেশন 1/4 ট্যাক্সও আদায় করতে পারছে না। প্রতি বছর ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা 13 কোটি টাকা ধরা হলেও 2 কোটি টাকার বেশি আদায় সম্ভব হচ্ছে না। তবে এবার ট্যাক্স আদায়ের ব্যাপারে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন, বাড়ানো হচ্ছে হোল্ডিং ট্যাক্স। একই সাথে ট্যাক্সের আওতায় বাড়ছে হোল্ডিংয়ের সংখ্যাও। এর মাধ্যমে সিটি কর্পোরেশন প্রতি বছর হোল্ডিং ট্যাক্স থেকে 113 কোটি টাকা আদায় করতে চায়। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রতি বছর 13 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 1-2 কোটি টাকার বেশি আদায় হয় না। এখন লক্ষ্যমাত্রা 100 কোটি টাকা বাড়ানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, 13 কোটি থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা 113 কোটি টাকা ঠিকই নির্ধারণ করা হয়েছে। তবে 2018 সালের প্রজ্ঞাপন অনুসারে কর নির্ধারণ করলে এর পরিমাণ দাঁড়াতো প্রায় 225 কোটি টাকা। নগরীর উন্নয়নের স্বার্থে নগরবাসীর উচিত নিয়মিত ট্যাক্স পরিশোধ করা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে বাস থামিয়ে ওই যুবককে কারাদণ্ড দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদ আব্দুর রউফের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেন। হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে সৌদিয়া পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে রওনা দেন মাহবুব। তার পাশের সিটে বসা ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের 4র্থ বর্ষের এক ছাত্রী। রাতে মাহবুব মোবাইলে পর্নো ভিডিও দেখে এবং জোর করে ওই ছাত্রীকে দেখানোর চেষ্টা করে। শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেও সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। সকাল 7টার দিকে বাসটি শেরপুর আসার পর মাহবুব নেমে যেতে চাইলে ওই ছাত্রী তাকে না নামিয়ে দিয়ে সিলেটে নিয়ে আসার অনুরোধ করে চালককে। এ নিয়ে বাসের মধ্যে হট্টগোল শুরু হলে হাইওয়ে পুলিশ ঘটনাটি জানতে পেরে মৌলভীবাজার সদরের ইউএনওকে জানায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাকে দণ্ড দেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন টালমাটাল দেশ, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দেশে চলতি বছরের শুরুতে টিকাদান কার্যক্রম শুরু হয়, যার সুফল হিসেবে সিলেটসহ সারা দেশে এখন করোনার সংক্রমণ ও এ ভাইরাসে মৃত্যু আশাব্যঞ্জক হারে কমে এসেছে। এ পর্যন্ত সিলেটসহ সারা দেশে 2 লাখের বেশি মানুষ পূর্ণ 2 ডোজ করে করোনার টিকা পেয়েছেন আর নিবন্ধন করেছেন 5,21,746 জন। এদিকে দেশে 2 কোটির বেশি মানুষ করোনার টিকা পেলেও এর মধ্যে ছিলেন না শিক্ষার্থীরা। তবে এবার তারাও আসছে কোভিড-19 টিকার আওতায়। চলতি মাসের শুরুর দিকে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে সিলেটে শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। প্রথমে সিলেটের প্রায় 67,000 এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হবে ভ্যাকসিন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চল, জেলা সিভিল সার্জন অফিস ও সিলেট সিটি কর্পোরেশন। জানা গেছে, সিলেট ও হবিগঞ্জে টিকাদান শুরু হবে বুধবার। এর পরদিন বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শুরুতে সিলেট নগরীর একটি মাত্র কেন্দ্র সিলেট সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। পরবর্তীতে প্রয়োজনে কেন্দ্র বাড়ানো হবে। মাউশি সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার জন্য যারা ফর্ম পূরণ করেছে তাদেরকেই টিকা দেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নমুনা টিকা কার্ড সংগ্রহ করে ওই কার্ড পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে। পরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সাপেক্ষে তারা টিকার সনদ পাবে। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনেরই মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। মৃত 2জনই নারী।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৯২৮ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭২,৯৪৮ জনে। শনাক্তের হার ১.০৩%। এর আগের ২৪ ঘন্টায় সারা দেশে ৪ জনের মৃত্যু হয়। দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬,২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এবছর ১৪ সেপ্টেম্বর তা ২৭,০০০ ছাড়িয়ে যান। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সিলেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আখালিয়াস্থ আনসার ক্যাম্পে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ও সিলেটের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ নুরুল হাসান ফরিদি, আনসার ও বিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খান সহ কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।